আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কি চাচ্ছে? কিংবা আওয়ামী লীগের পরিকল্পনা কি হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু বর্তমানে বেশ আলোচিত হচ্ছে। বিশেষ করে যারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত রয়েছেন, তৃণমূল থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত যে সকল নেতাকর্মী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটি বর্তমানে বেশ ঢালাওভাবে বিরাজ করছে। এবং এটি ঢালাওভাবে বিরাজ করার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তৃণমূল নেতাকর্মীরা সাধারণত আওয়ামী লীগের রাজনীতিতে তাদের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছে এবং এই দুরবস্থার কথা কিন্তু তারা পূর্বে কখনোই চিন্তা করেননি। এখানে যারা সাধারণত আওয়ামী লীগের রাজনীতির সুযোগ সুবিধা নিয়েছেন বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন ধরনের, আমি খারাপ কর্মকাণ্ড বলবো, বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড করেছেন, রাজনৈতিক ফায়দা হাসিল করেছেন, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ব্যাপক টাকা পয়সার মালিক হয়েছেন। তারা আত্মগোপনের থেকে কিছুটা বিলাসী জীবনযাপন করতে পারলেও তৃণমূলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং এমন অনেকেই দুর্ভোগের মধ্যে রয়েছেন যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের এই যে 15 বছর দীর্ঘ শাসনামল ছিল সেই শাসনামল থেকে কোনো ধরনের ফায়দা হাসিল করেননি। শুধুমাত্র দলকে ভালোবাসেন, দলকে পছন্দ করেন কিংবা তাদের ব্যক্তিগত একটি মতাদর্শের জন্য আজকে তারা ভুক্তভোগী হয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই বিষয়গুলো সাধারণত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বর্তমানে এই প্রশ্নগুলোর জন্ম দিচ্ছে এবং সেখান থেকে দুটি বিষয় সামনে চলে আসছে। এক, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কেন এত দ্রুত এই সকল কর্মসূচি দিতে যাচ্ছে বা দিচ্ছে, এবং দ্বিতীয়ত আওয়ামী লীগের ভবিষ্যৎ কি কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি। দেখুন, আমরা যখন দেখেছি যে আওয়ামী লীগের পতন হয়েছে তার পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ কর্মসূচি 2025-এর ফেব্রুয়ারি মাসেই প্রথম দেয় এবং এই ব্যবধানটি কিন্তু আমার মনে হয় খুবই কম। প্রথমে সাধারণত ভাবা হয়েছিল যে প্রতি বিপ্লব ঘটানোর একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে চিন্তা করা হয়েছিল যে আন্তর্জাতিক রাজনীতির এখানে প্রভাব থাকবে এবং আন্তর্জাতিক রাজনীতির মাধ্যমে হয়তোবা একটি সুরাহা হবে। কিন্তু এই দুটো বিশ্লেষণ বর্তমান সময়ে এসে কিন্তু অনেকটাই ভেস্তে গিয়েছে। সেটা বড় বিশ্লেষকের হোক কিংবা কোনো ছোটখাটো বিশ্লেষকের হোক, এগুলো ভেস্তে যাওয়ার পর বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না মাঠ রাজনীতিতে ফিরতে পারছে এবং মাঠ রাজনীতিতে ফেরার পরিবেশ তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের এই দুর্ভোগ কোনোভাবেই কমবে না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে ডেভিল হান্ট যে অপারেশনটি চালানো হচ্ছে সেই অপারেশনের মাধ্যমে ডেভিলদের সাধারণত নিশ্চিহ্ন করার জন্য গ্রেফতার করা হচ্ছে। তবে এই ডেভিলদের তালিকায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের সংখ্যা সব থেকে বেশি। তবে এই ডেভিল হান্ট বিষয়ে কিন্তু ইতিমধ্যে জাতিসংঘ একটি বার্তা বা সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারকে করেছে এবং সেই বার্তাটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেন কোনো নিরপরাধ মানুষকে বা কোনো নিরপরাধ ব্যক্তিকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে না আসে অথবা তার উপর যেন কোনো প্রকার হস্তক্ষেপ না করে। সুতরাং এখান থেকে অনেকটাই বোঝা যায় যে প্রকৃতপক্ষে যারা অপরাধী বা ডেভিল কর্মকাণ্ড পরিচালনা করছেন তাদেরকে যেন ডেভিল হান্টের আওতায় নিয়ে আসা হয়। তবে মূল যে বিষয় সেই বিষয়ে আলোচনা করা আমার মনে হয় এখানে মুখ্য এবং সেই মূল বিষয়টি সূত্রপাত হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে, যখন আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করে এবং তারা কর্মসূচি পালনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফলতা অর্জন করে। কারণ পতনের পর এত দ্রুত জনগণের কাছে পৌঁছে যাবে এবং জনগণ তাদেরকে গ্রহণযোগ্যতার সাথে বরণ করে নেবে, এটিও কিন্তু একটি রাজনৈতিক দলের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। কারণ যখন পতন হয় এর পূর্বে এবং এর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আওয়ামী লীগের নাম শুনলেও মানুষ অনেকটা গালিগালাজ করত। সেই হিসাবে 5 তারিখের পরে আওয়ামী লীগ যখন ফেব্রুয়ারিতে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করলো এবং লিফলেট নিয়ে যেভাবেই পারুক নেতাকর্মীরা সাধারণ জনগণের দরজায় পৌঁছে দিতে সক্ষম হচ্ছিলেন, তখন সাধারণ জনগণ কিন্তু তাদেরকে সেই চোখে না দেখে বরঞ্চ
সানন্দে বরণ করে নিচ্ছিল। এটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি সৌভাগ্যের বিষয় এবং সেই সৌভাগ্য আওয়ামী লীগের এই কর্মসূচিকে অনেকটাই সফল করেছিল। এবং যখন তাদের কর্মসূচি সফল হতে শুরু করলো তখনই কিন্তু আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্র জনতা রয়েছেন তারা শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেটি শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর হিসাবে পরিচিত এবং ওনার বসত বাড়ি হিসাবে পরিচিত ছিল, সেই বাড়িটি ভাঙচুর করা হলো এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বোলডোজার কর্মসূচি পালন করা হলো। এর পরবর্তীতে গাজীপুরে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পর থেকে কিন্তু সাধারণত অপারেশন টেবিল হান্ট যে কর্মসূচি পরিচালনা করা হচ্ছে সেটি ঘোষণা করা হলো। মূলত আওয়ামী লীগের এই কর্মসূচিকে বন্ধ করার জন্য বা আওয়ামী লীগের কর্মসূচির সফলতার যে ধাঁচ রয়েছিল বা যে ইশারা ইঙ্গিত আসছিল সেটি রুখে দেওয়ার জন্য এই সাধারণত ভাঙচুর কর্মসূচি পরিচালনা করা হয়েছিল বলে অনেকে ধারণা করছেন। এবং এখানে আমি মনে করি যে ধারণা করার প্রকৃতপক্ষে আসলে কিছু নেই। এই ঘটনার পর থেকে কিন্তু আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে অনেকটাই নীরব হয়ে যায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে হয়তো দুই একটি কর্মসূচি পালন করলেও তাদের সকল নেতাকর্মীর মধ্যে যে একটি উৎসাহ উদ্দীপনা ছিল কর্মসূচি ঘিরে সেটি কিন্তু অনেকটাই ভেঙে চুরমার হয়ে যায়। এবং বর্তমানেও আমরা দেখছি যে আওয়ামী লীগের কর্মসূচি চলমান রয়েছে, অর্থাৎ তাদের অফিসিয়াল ফেসবুক যে পেজ রয়েছে সেই ফেসবুক পেজ জুড়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে এবং ধানমন্ডি ৩২ ভাঙচুরের পরেও কিন্তু লাগাতার বিক্ষোভ, মশাল মিছিল, হরতাল এইসবের কর্মসূচি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সকল কর্মসূচি পালন করার জন্য নেতাকর্মীদের যে সাহস প্রয়োজন, যে মনোবল প্রয়োজন, সেই মনোবল কিন্তু তারা পাচ্ছেন না। যার প্রভাবে এই যে সেই প্রশ্ন দুটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উঠতে শুরু হয়েছে যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ এই কর্মসূচি দিয়ে কি করতে চাচ্ছে? তৃণমূল নেতাকর্মীদের বিপদে ফেলতে যাচ্ছে, নাকি আওয়ামী লীগ নতুন কোনো পরিকল্পনার ছক করছে? এবং এই দুটোর মধ্যে একটি উত্তর সাধারণত পাওয়া যায় এবং সেই উত্তরটি হচ্ছে কর্মীদের মনোবল বৃদ্ধি করা। সাধারণত অনেকে ধারণা করে নিচ্ছেন যে এত দ্রুত আওয়ামী লীগের এই সকল কর্মসূচি এবং এই কর্মসূচিগুলো পালন করা থেকে শুরু করে কর্মসূচি বাস্তবায়ন করা পর্যন্ত যে বিষয়টি সাধারণত নজরে আসছে সেটি হচ্ছে কর্মীদের মনোবল বৃদ্ধি করা। সাধারণত 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে নেতাকর্মীরা যেরকম ভেবেছিলেন, যেরকম আচরণ পেয়েছিলেন, যেরকম ভালো থাকার সুযোগ হয়েছিল, পতনের পরে কিন্তু সেই ভালো থাকার প্রেক্ষাপট আর তাদের থাকেনি। সেই হিসাবে কিন্তু তারা বর্তমানে এই পরিস্থিতিতে কতটা সক্ষম বা কতটা রাজনীতি করতে সক্ষম কিংবা মাঠ পর্যায়ে গিয়ে কর্মসূচি পালন করতে সক্ষম সেটি কিন্তু আওয়ামী লীগের যাচাই বাছাই করা অত্যন্ত প্রয়োজন এবং সেই কাজটি কিন্তু বর্তমানে আওয়ামী লীগ করছে। আবার অনেকে মনে করছেন যে নেতাকর্মীরা বিদেশে বসে রয়েছেন কিন্তু দেশে তৃণমূল যারা রয়েছেন তাদেরকে কর্মসূচির মাধ্যমে বিপদে ফেলছে। এখন এই যে বিষয়টি, এই বিষয়টি প্রকৃতপক্ষে আসলে নিজেদের মধ্যকার একটি বিষয়। অনেকেই দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিবারের কথা চিন্তা না করে, তাদের নিজেদের কথা চিন্তা না করে, জেল জুলুম নির্যাতন নিপীড়নের কথা চিন্তা না করে কিন্তু কর্মসূচিতে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে হলেও তারা কর্মসূচি করে ফেলছে। আবার অনেকে দেখবেন সবকিছুর কথা চিন্তা করে চুপচাপ বসে রয়েছে। সুতরাং এই বিষয়টি প্রকৃতপক্ষে একান্ত ব্যক্তিগত বিষয় হিসাবে চিহ্নিত হয়। যারা এইসব বিষয়ে ব্যক্তিগত হস্তক্ষেপ রাখেন তারা কর্মসূচি করবেন না, আর যারা প্রকৃতপক্ষে এইসব বিষয়ে ব্যক্তিগতভাবে রাখেন না তারা কর্মসূচি পালন করবেন। এই বিষয়টি কিন্তু আবার অনেকে মতামত দিচ্ছেন এবং যার যার সুবিধা মতো কর্মসূচি পালন করছেন। সুতরাং এই বিষয়গুলো বা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো প্রকৃতপক্ষে আসলে আওয়ামী লীগের পক্ষেই যাচ্ছে এবং আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে। এবং আমি যেটি মনে করি যে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এই কর্মসূচিগুলো দেওয়ার পেছনে বা তাদের পরিকল্পনা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা রাখা এবং তারা ভেবেছিল যে তারা যদি কর্মসূচি দেয় তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য এত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে না। কিন্তু তাদের এই কর্মসূচি এবং বক্তব্য কেন্দ্র করে যে ঘটনা ঘটল সেটি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের একটি পরিকল্পনা।
এবং এখানে যে পরিকল্পনা আওয়ামী লীগ করেছে সেই পরিকল্পনায় অনেকটাই সফল হতে চলেছে বা সফল হয়ে গিয়েছে কিন্তু আওয়ামী লীগ। এখন দেখার অপেক্ষায় প্রকৃতপক্ষে আওয়ামী লীগ আসলে মাঠ রাজনীতিতে ফেরার জন্য কোনো কৌশল অবলম্বন করতে পারে কিনা।